আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলন অঙ্ক চালনার চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা ইতিপূর্বে ৩টি লেকচার নিয়েছি এবং এখানে ফার্স্ট লেকচারে আমরা ইন্ট্রোডাকশন নিই। ইন্ট্রোডাকশন যে ক্লাসটা ছিল সেখানে আমরা বোন সম্পর্কে হালকা পাতলা ধারণা দিয়েছিলাম। এরপর সেকেন্ড যে লেকচারটা ছিল সেখানে আমরা অক্ষীয় উপঙ্গীয় কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ২০৬টা হাড্ডির নাম মুখস্থ করিয়েছিলাম। তৃতীয় লেকচারে আমরা অস্থির গঠন, নিরেট অস্থি, স্পঞ্জ অস্থি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো অস্থির গঠনে আমরা কি কি পড়েছিলাম তোমাদের কি মনে পড়ে কিনা কিছু? যেমন আমরা অস্টিওপ্রোজেনিটর সেল এইসব সেলগুলোর কথা পড়েছিলাম। তারপর হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, তাই না? ৩ ধরনের সেলের কথা আমরা পড়েছি। তোমাদের ভিতরে ৪ ধরনের কথা বলা আছে। তাছাড়া আমরা পড়েছিলাম গ্রাউন্ড সাবস্টেন্স বা ম্যাট্রিক্স, তারপর কোলাজেন ফাইবারের কথা বলেছি, তাই না? তো অর্থাৎ জৈব আর অজৈব আমরা ২ ভাগে ভাগ করেছিলাম। জৈবের মধ্যে ছিল কোলাজেন, অজৈবের মধ্যে ছিল হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের যে লবণটা, সল্টটা সেটা। আচ্ছা, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম গঠনের মধ্যে। এরপর আমরা নিরেট আর স্পঞ্জি অস্থি নিয়ে আলোচনা করেছিলাম। নিরেট অস্থিগুলো কোথায় থাকে, তারপর নিরেট অস্থির একক কি, নিরেট অস্থির গঠনটা অর্থাৎ হ্যাবারশিয়ান তন্ত্র কিভাবে ডেভেলপ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর এরপর আমরা আলোচনা করেছিলাম তরুণাস্থি নিয়ে। তরুণাস্থি কি জিনিস, তরুণাস্থি আর অস্থির মধ্যে আমরা কি কি পার্থক্য পেতে পারি এবং তরুণাস্থির মধ্যে তরুণাস্থির যে প্রকারভেদগুলো, কি কি ধরনের তরুণাস্থি আছে তোমাদের মনে পড়ে কিনা? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, দেন ইলাস্টিক, দেন স্থিতিস্থাপক, ইলাস্টিক বা স্থিতিস্থাপক তরুণাস্থি, তারপর হচ্ছে হোয়াইট যেটা সাদা বা শ্বেত তরুণাস্থি আছে, তারপর আরেকটা হচ্ছে কি ক্যালসিফাইড তরুণাস্থি। তো এবার এদের লোকেশন গুলো দরকার ছিল। আচ্ছা, তো আজকের লেকচারে আমরা হচ্ছে পেশি টিস্যু নিয়ে আলোচনা শুরু করব। আমাদের মূলত হচ্ছে অস্থি তরুণাস্থি নিয়ে আলোচনা শেষের দিয়ে শেষ প্রায়। আমরা এখন পেশি টিস্যু নিয়ে আলোচনা করব। কারণ চলন আর অঙ্গ চালনা যে কোনো কিছুর ক্ষেত্রে, চলনের ক্ষেত্রে আমাদের অস্থি আর তরুণাস্থি কিন্তু যথেষ্ট নয়। অস্থির সাথে কি যুক্ত থাকে? পেশি যুক্ত থাকে। এবং এই অস্থি এবং পেশি এরা যে যুক্ত থাকে একত্রিতভাবে, এদের উভয়ের সমন্বয় হচ্ছে আমাদের আমাদের চলন হয়ে থাকে, আমরা মুভমেন্ট করতে পারি। আচ্ছা, সেজন্য আমাদের পেশি টিস্যু সম্পর্কে আমাদের জানতে হবে। তো আজকে আমাদের এই যে লেকচার 4 একাডেমিক রিক্যাপ কর্তৃক আয়োজিত চলন অঙ্গ চালনার ৪ নম্বর লেকচারে আমরা হচ্ছে পেশি টিস্যু নিয়ে আলোচনা করব। আচ্ছা, পেশি টিস্যু বা পেশি, পেশি আসলে কি দিয়ে গঠিত হয়? আমরা মাসেলের ক্ষেত্রে আমরা একটা জিনিস বারবার পড়বো যে পেশির তন্তু, মাসেল ফাইবার। তার মানে এইখানে পেশির সাথে ফাইবারের একটা সম্পর্ক আছে। আচ্ছা, সো কেন ফাইবার কথাটা বলা হচ্ছে? আমরা তো এর আগে অস্থি তরুণাস্থি পড়ার সময় ফাইবার নিয়ে তেমন একটা আলোচনা শুনি নাই। বাট মাসেল পড়ার সময় কেন ফাইবার নিয়ে আলোচনা আসছে? কারণ মাসেল গুলো আসলে ফাইবার দিয়ে আসলে গঠিত হয়। এখন কথা হচ্ছে তাহলে কি ধরনের ফাইবার দিয়ে গঠিত হয়? তো ওই ফাইবার গুলোর অবশ্যই কোনো নাম আছে। আচ্ছা, তো আমরা সবাই ধীরে সুস্থে যাবো, আস্তে আস্তে আমরা পড়বো। প্রথমত আমরা পেশি টিস্যু নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে মেজোডার্ম। মেজোডার্ম থেকে সৃষ্টি হয়। এবং আমরা যে কঙ্কালতন্ত্রে পড়েছি হাড্ডিগুলো অর্থাৎ অস্থি তরুণাস্থি বা অস্থি, তো সেগুলো কিন্তু হচ্ছে মেজোডার্ম থেকে সৃষ্টি হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলে রাখি যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম এরকম ৩টা ভ্রূণীয় স্তর থাকে। বেসিক্যালি মেজোডার্ম হচ্ছে মাঝখানে যে ভ্রূণীয় স্তর সেটা। এটা নিয়ে আমাদের বিস্তারিত এখন আলোচনা করার বিষয় না, আমরা জাস্ট এমসিকিউর জন্য এটা মনে রাখতে পারি। আচ্ছা, তো এখন আমাদের পেশি টিস্যু আলোচনা যখন আমরা শুরু করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে সাধারণ বৈশিষ্ট্য কি কি আছে, অর্থাৎ একটি পেশি টিস্যুর ক্ষেত্রে কি কি সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথমতই হচ্ছে পেশি টিস্যুগুলোর নাম কি? পেশি টিস্যুর নাম হবে হচ্ছে মায়োসাইট। এবং এগুলো পেশি টিস্যুগুলো যেখান থেকে সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে মায়োব্লাস্ট। তো ব্লাস্ট গুলা হচ্ছে মূলত হচ্ছে শিশু, যেমন আমরা পড়েছি ইরাইথ্রোব্লাস্ট অর্থাৎ অপরিণত লোহিত রক্তকণিকা। তারপর আমরা পড়েছি হচ্ছে অস্টিওব্লাস্ট অর্থাৎ হচ্ছে কি অপরিণত অস্থিকোষ। তো এরকম এটা অপরিণত অবস্থায় যে পেশিকোষ থাকে সেগুলোকে মায়োব্লাস্ট বলা হয়, পরবর্তীতে এটা পরিণত হলে, ম্যাচিউর হলে সেটাকে আমরা বলি মায়োসাইট। আচ্ছা, তো এখন এই সেলগুলোর মধ্যে আসলে কি কি থাকতে পারে? অর্থাৎ এই যে পেশি টিস্যুগুলা যে কোষ দিয়ে গঠিত হয়, সেই কোষগুলোর মধ্যে আমরা কি কি পেতে পারি? তো এই পেশি টিস্যুর যে কোষটা আছে, অর্থাৎ এই যে পেশি টিস্যুর যে সেলগুলা, সেই সেলের যে আবরণ বা টিস্যুর যে আবরণ, সেটার একটা নাম আছে অবশ্যই। তো সাধারণত আমাদের যে কোষগুলো আছে সেই কোষগুলোর ক্ষেত্রে আমরা আবরণের ক্ষেত্রে আমরা তেমন একটা আহ ঢাকঢোল পিটিয়ে নামকরণ করি না, আমরা জাস্ট সিম্পলি বলে দিই জাস্ট সেল মেমব্রেন। এইখানে সেল মেমব্রেনটা একটা আলাদা একটা নাম আছে। পেশি টিস্যুর ক্ষেত্রে আলাদা সেল মেমব্রেন আলাদা যে নাম, সেটা নাম হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা। আচ্ছা, তাহলে এটা কেন সার্কোলেমা হলো নামকরণটা? পেশি টিস্যুর সেলের মধ্যে সেলের যে আবরণ সেটার নাম কেন সার্কোলেমা হলো? কারণ হচ্ছে পেশি টিস্যুর যে সেল আছে সেই সেলের যে সাইটোপ্লাজম, সেই সেলের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। সেই সেলের সাইটোপ্লাজমকে বলা হয় কি? সার্কোপ্লাজম। আচ্ছা, তো যেহেতু এটার সাইটোপ্লাজমকে সার্কুলাজম বলা হয় এবং এদের আবরণকে কি বলা হয়? সার্কোলেমা বলা হয়। এটা একটা এমসিকিউ তো এসেছিল। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ। তো তোমরা এমসিকিউ জন্য এটা মনে রাখবে। তাছাড়াও যদি তোমাদের সিকিউতে এসে থাকে সাধারণ বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা এখান থেকে শুরু করতে পারো। এই পেশি কোষকে মায়োসাইট বলে এবং সেলগুলার আবরণের নাম হচ্ছে সার্কোলেমা। এর সেল সাইটোপ্লাজমে কি আছে? সার্কোপ্লাজম আছে। এই সাইটোপ্লাজমের নাম হচ্ছে সার্কোপ্লাজম। এখন হচ্ছে এই সার্কোপ্লাজমের মধ্যে তাহলে কি কি আছে?
তা সার্কোপ্লাজমের মধ্যে আমরা কি কি জিনিস পেতে পারি? একটা কোষে সাধারণত কি থাকে, মাঝখানে সেন্ট্রাল হচ্ছে নিউক্লিয়াস থাকে, তাই না? এখন সাইটোপ্লাজম তো আসলে সাইটোপ্লাজমের মধ্যে তো আসলে নিউক্লিয়াস অন্তর্ভুক্ত হয় না। নিউক্লিয়াস সাধারণত একটা কোষের সাইটোপ্লাজমের বহির্গত একটা পার্ট, বহিরাগত একটা পার্ট। যদিও বা একটা কোষের সেন্টারে হচ্ছে নিউক্লিয়াসটা থাকে, কিন্তু নিউক্লিয়াসটা আমরা সাইটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত করি না। আচ্ছা, নিউক্লিয়াস কোনো সাইটোপ্লাজমিক অর্গানেল না। তো সেই জন্য আমরা সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে এইখানে আমরা নিউক্লিয়াসটা বলবো না। আমরা এখানে যেটা বলতে পারি, অন্যান্য যে সাইটোপ্লাজমিক অর্গানেলগুলো আছে সেগুলোর নাম বলতে পারি। হতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তারপর হচ্ছে কি, প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। পেশি টিস্যুতে অনেক বেশি পরিমাণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে। কেন অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে? কারণ পেশি টিস্যুগুলো কি প্রচুর পরিমাণ শক্তি দরকার হয় সংকোচন প্রসারণের জন্য, কাজ করার জন্য, এই জন্য প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। আচ্ছা, তো তারপর আমরা কি বলতে পারি, যে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে, এর মধ্যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এন্ড আদার থিংস। এন্ড দেন আমরা বলতে পারি যে নিউক্লিয়াস থাকে। পেশি টিস্যুর মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এখানে কি একটা নিউক্লিয়াস থাকে অন্যান্য সেলের মতো? না, এখানে অসংখ্য নিউক্লিয়াস থাকতে পারে। ১০০ ১০০ বা ১২০ও থাকতে পারে, অসংখ্য নিউক্লিয়াস থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একটা নিউক্লিয়াস থাকতে পারে, ডিপেন্ড করে, পেশির উপর ডিপেন্ড করে কোন পেশি। আচ্ছা, এই ছিল আমাদের এখানে পেশি টিস্যু সম্পর্কিত কিছু সাধারণ কথাবার্তা। তো তাছাড়া আমরা যেটা নিয়ে আলোচনা করবো, যে বিশেষ ধর্ম আছে কিনা, কোনো বিশেষ কোনো কাজ আছে কিনা, সেগুলো একটু আমরা আলোচনা করি। আচ্ছা, তো পেশি টিস্যুর এই বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এছাড়া একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে যেটা আমাদের বলাই হয় না এখনো। তো এই যে পেশি টিস্যু, এই পেশি টিস্যুর যে সাইটোপ্লাজম, এই পেশি টিস্যুর সাইটোপ্লাজমের ক্ষেত্রে থাকবে হচ্ছে কি মায়োফাইব্রিল। আর মায়োফাইব্রিল গুলো আসলে কি দিয়ে গঠিত হয়? পেশি টিস্যুর সাইটোপ্লাজমে থাকবে হচ্ছে মায়োফাইব্রিল। অ্যান্ড মায়োফাইব্রিল গুলো আসলে কি দিয়ে গঠিত হবে? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন দিয়ে। অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন নামক তন্তু দিয়ে গঠিত হয়। এই জিনিসটা আমাদের হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে শুধুমাত্র পেশি টিস্যুতেই থাকে, অন্য কোথাও থাকে না। অন্য কোনো টিস্যুতে, অন্য কোনো সেল বা টিস্যুর ক্ষেত্রে আমরা সেটা পাই না। শুধুমাত্র এটা আমরা পেশির ক্ষেত্রে পাই, মাসকুলার টিস্যুর ক্ষেত্রে পাই। সেটা হচ্ছে কি মায়োফাইব্রিল। অ্যান্ড মায়োফাইব্রিল কি দিয়ে গঠিত হয়? অ্যাক্টিন আর মায়োসিন নামক তন্তু দ্বারা গঠিত হয়, ফাইবার দ্বারা গঠিত হয়। মনে পড়ে কিনা, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে মাসেলের সাথে ফাইবার কথাটা অ্যাড হয় এই জন্য। এই যে এই হচ্ছে আমাদের সেই ফাইবার, মায়োফাইব্রিল, যেটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন দুটাকে মিলে আসলে মায়োফাইব্রিল বলা হয়। তো এই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলে থাকি সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে, তাহলেই হয়ে যাবে। এখন আমরা পেশির সাধারণ ধর্ম নিয়ে আলোচনা করব। তো কি কি ধর্ম থাকতে পারে পেশির ক্ষেত্রে? আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য ধর্মের মধ্যে আসলে মূলত পার্থক্য কি? বৈশিষ্ট্য বলতে আসলে সাধারণত ও যে গঠনগুলো নিয়ে গঠিত হয়, আর ধর্মটা হচ্ছে ও যেই বৈশিষ্ট্য ধর্মটা বলতে আসলে বোঝানো হয় যে পেশিগুলো আসলে কিরকম কিরকম বিহেভিয়ার করে, কিরকম বিহেভ করে, সেটা আমরা বলতে পারি। যেমন পেশি টিস্যুর ক্ষেত্রে হচ্ছে ইলাস্টিসিটি আছে। পেশি টিস্যু হচ্ছে এক ধরনের, পেশি টিস্যুর হচ্ছে ইলাস্টিসিটি আছে। ইলাস্টিসিটি মানে কি, এটা টান টান করা যায়, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে পেশি টিস্যুগুলো কি হয়, উত্তেজিত হতে পারে, এক্সাইটেবিলিটি আছে। এক্সাইটেবিলিটি ধর্ম আছে, অর্থাৎ উত্তেজিত হয়। পেশি টিস্যুগুলো কি হয়, এক্সাইটেবল হতে পারে, অর্থাৎ উত্তেজিত হতে পারে। তো এটা তাহলে একটা ধর্ম পেশি টিস্যু। আচ্ছা, তারপর পেশি টিস্যু হচ্ছে কি, অবসাদগ্রস্ত হয়ে যায় না? আমরা যখন একটানা অনেকক্ষণ কাজ করি, একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটানা অনেকক্ষণ দৌড়াই, যেটাই করি, আমাদের যদি রেস্ট না নেই, আমাদের কিন্তু মাসল গুলো কি হয়, ফ্যাটিক হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়। ফ্যাটিগাবিলিটি বা অবসাদগ্রস্ত, এটা বানানটা একটু ভুল থাকতে পারে। আচ্ছা, সেটা আমাদের মূল বিষয় না। আমরা বলতেছিলাম ধর্ম, কিরকম বিহেভ করে একটা পেশি টিস্যু। তো এর মধ্যে আমরা এই জিনিসগুলো আমরা পাই। তারপর আরেকটা আছে যে রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড, ফ্যাটিগেবিলিটি থেকে একটা জিনিস আমার মনে পড়লো। আম, আমাদের যখন আমরা খুব বেশি দৌড়াই, আমাদের খুব বেশি দৌড়ানোর কারণে কি হয়, ল্যাকটিক অ্যাসিড জমা হয়। ল্যাকটিক অ্যাসিডটা আসলে আমাদের মূলত ফ্যাটিগের মূল কারণ পেশির ক্ষেত্রে। এন্ড আমরা যখন রেস্ট নিই তখন ল্যাকটিক অ্যাসিড আস্তে আস্তে দূর হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে কি, যে যখন এই সময়টায় রিফ্র্যাক্টরি পিরিয়ড, পিরিয়ড মানে কি একটা টাইম, রাইট? তাহলে পিরিয়ড মানে হচ্ছে এমন একটা সময়, যে সময়ের মধ্যে আমি পেশি টিস্যুকে যতই স্টিমুলাস দিই না কেন, যতই সিগন্যাল দিই না কেন, পেশি টিস্যু কোনো রেসপন্স করবে না, পেশি টিস্যু কন্ট্যাক্ট করবে না। ওকে, সো এই টাইমটাকে আমরা বলছি রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি মানে কি, সকল কিছু থেকে সে বিরত, মানে একটা সন্ন্যাসীর মতো। এই সময় সে কিচ্ছু করবে না, ওকে যত স্টিমুলেশন দাও সে কিচ্ছু করবে না। ওকে, সো সে কোনোভাবেই কোনো সংকোচন প্রসারণের মধ্যে আসবে না, এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা যত বেশি থাকে, ফ্যাটিগাবিলিটি তত কম হয়। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে কি, রেস্টের মতো, রেস্টিং পিরিয়ড। তো রেস্ট যত বেশি হবে, তার ফ্যাটিক তত, অবসাদগ্রস্ত তত কম হবে। আর এইসব ক্ষেত্রে পেশি টিস্যু যদি আমি বেশি রেস্ট দিই তাহলে তো সমস্যা। তো স্বাভাবিকভাবে পেশি টিস্যুগুলো অত রেস্ট নেয় না। তো পেশি টিস্যুগুলোর রিফ্র্যাক্টরি পিরিয়ড অনেক কম থাকে, এই জন্য এরা খুব সহজেই অবসাদগ্রস্ত বা ফ্যাটিক হয়ে যায়। আর হার্ট মাসেলের ক্ষেত্রে কি হয়, রিফ্র্যাক্টরি পিরিয়ড
পেশি টিস্যুর মধ্যে সাধারণত আমরা যে আমাদের মাসকুলার টিস্যু যেটা বোঝাচ্ছি আর কি, হাত পায়ের পেশি টিস্যুগুলা, সেই পেশি টিস্যুগুলোর ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হচ্ছে অনেক কম থাকে। এই জন্য ফ্যাটিগাবিলিটি বা অবসাদগ্রস্ততা অনেক বেশি থাকে। আর হার্ট মাসেলের ক্ষেত্রে হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হচ্ছে অনেক বেশি থাকে, অ্যান্ড এই জন্য ফ্যাটিগাবিলিটি হচ্ছে কম থাকে। এই তো। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা বুঝলাম। তাছাড়া পেশি টিস্যুর ক্ষেত্রে হচ্ছে আমরা আরো বলতে পারি যে এর হচ্ছে পেশি টান থাকে, পেশি টান, টনিসিটি। টনিসিটি টনিসিটি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ আমরা মনে করি কি, যখন আমরা রেস্টে থাকি, মানে যখন আমরা চলাচল করি, সংকোচন প্রসারণ করি, তখনই শুধুমাত্র পেশির টান বা টনিক কাজ করে। বাট অ্যাকচুয়ালি আমরা যখন রেস্টে থাকি তখনই কিন্তু কিছু টনিসিটি কাজ করে, কিছুটা পেশির কিছুটা টান কাজ করে। কারণ কি? কারণ তখন যদি টান না কাজ করতো তাহলে কিন্তু পেশি টিস্যুর আলাদা শেপ ছিল, সেই শেপটা কিন্তু থাকতো না। আমরা কিন্তু দেখি, আমরা যদি বিশ্রাম অবস্থায় থাকি বা ঘুমিয়েও থাকি, তাহলে কিন্তু পেশির যে নির্দিষ্ট শেপ, সেই শেপটা কিন্তু বজায় থাকে, মেইনটেইন করে। সো তার মানে টনিসিটি বা টোনটা কিন্তু অনেক বেশি দরকার। এবং কিছু কিছু ডিজিজ আছে বা নিউরোলজিক্যাল ডিজিজ, সেসব ক্ষেত্রে কি হয়, টনিসিটি বা টোনটা নষ্ট হয়ে যায় এবং তখন হচ্ছে অনেক সমস্যা হয় আর কি। আচ্ছা, আচ্ছা, এবার আসি পেশি টিস্যুর প্রকারভেদ। কি কি রকমের প্রকারভেদ হতে পারে? হতে পারে এটা যে অবস্থান অনুযায়ী প্রকারভেদ। আবার এটা হতে পারে গঠন অনুযায়ী প্রকারভেদ, অথবা এটা হতে পারে যে কাজ অনুযায়ী প্রকারভেদ। যদি অবস্থান অনুযায়ী প্রকারভেদটা আমরা ধরি, তাহলে অবস্থান অনুযায়ী যে প্রকারভেদ আছে, তাহলে এখন পেশি টিস্যু আসলে কোথায় কোথায় থাকে সেটা। আচ্ছা, তাহলে পেশি টিস্যু কোথায় কোথায় অবস্থান করছে? পেশি টিস্যু অবস্থান করছে যেমন আমাদের কঙ্কালে, অর্থাৎ কঙ্কালের সাথে সম্পর্কিত যে পেশিগুলো, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি কঙ্কাল পেশি। যেহেতু এই পেশিগুলো কঙ্কালের সাথে সম্পর্কিত, যেমন বাইসেপস, ট্রাইসেপস, এই হাড্ডির সাথে যে পেশিগুলো লাগানো আছে। এখন সব পেশি কি হাড্ডির সাথে লাগানো থাকে? না। আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো কি পেশি দিয়ে গঠিত না? আমাদের যে ইসোফেগাস, স্টোমাক, এগুলোর মধ্যে কি পেশি স্তর নাই? এগুলোর মধ্যে পেশি স্তর আছে। তো আমাদের যে ভিসেরাল অর্গান, তো এই ভিসেরাল অর্গান যেমন হচ্ছে আবার হার্ট, তো হার্টও কিন্তু পেশি দ্বারা গঠিত হয়। তো আমাদের যে ভিসেরাল অর্গানগুলো আছে, এই ভিসেরাল অর্গানগুলো হচ্ছে পেশি দিয়ে গঠিত, এবং এগুলো কিন্তু কঙ্কালের সাথে যুক্ত না। সো এগুলোকে আমরা বলতে পারি ভিসেরাল পেশি। এই ভিসেরাল পেশির মধ্যে যেগুলো ভিসেরাতে থাকে, ভিসেরা মানে কি? ভিসেরা মানে হচ্ছে অঙ্গ, অর্গানস গুলা আমরা যেগুলো বুঝি। আচ্ছা, এই ভিসেরাল পেশির মধ্যে বা ভিসেরার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিসেরা হচ্ছে হার্ট। হার্ট মাসেলটাকে আমরা আলাদাভাবে রাখি, হার্ট মাসেল বা হৃদপেশি, এখানে বাংলা বলা হবে হৃদপেশি। সেটা হচ্ছে আমরা অবস্থান অনুযায়ী ভাগ করতে পারি। এবং গঠন অনুযায়ী কিভাবে ভাগ করতে পারি? তো পেশিগুলোর ক্ষেত্রে সাধারণত কি হয়, এরকম ডোরা কাটা এরকম আড়াআড়ি দাগ থাকতে পারে, এরকম আড়াআড়ি দাগ থাকতে পারে, রেখা থাকতে পারে। তো এই জন্য যেই পেশিগুলোর ক্ষেত্রে, বিশেষত কঙ্কাল পেশির ক্ষেত্রে এরকম আড়াআড়ি দাগ দেখা যায়। এই জন্য এগুলোকে কি বলা হয়? রৈখিক পেশি বলা হয়। রৈখিক পেশি বা স্ট্রাইটেড পেশি, স্ট্রাইটেড মাসল। আর যেগুলোতে দাগ থাকে না আড়াআড়ি, যেমন হচ্ছে এই যে ভিসেরাল পেশিগুলো, এরকম থাকে একটা, আর মাঝখানে নিউক্লিয়াস থাকে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো আমরা দাগ পাই না। তো এই জন্য এই যে ভিসেরাল পেশিগুলোকে, এগুলোকে বলা হয় অরৈখিক পেশি। অরৈখিক, বা আমরা একটু ভালোবাসায় বললে আমরা বলতে পারি হচ্ছে মসৃণ পেশি, বা আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে মসৃণ পেশি বা নন স্ট্রাইটেড। আচ্ছা, আর কাজের ভিত্তিতে কিরকম হতে পারে? কিছু বিষয় আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? এই যে আমাদের হাত পায়ের মাসেল গুলা যেগুলো আছে, সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। বাট আমাদের ভিতরে অভ্যন্তরে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। ওই পেশিগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে নেয়, অনৈচ্ছিক। তো আমরা কাজের ভিত্তিতে বলতে পারি যে যেগুলো হচ্ছে আমাদের ইচ্ছার অধীনে আছে সেগুলোকে বলা ঐচ্ছিক পেশি, আর যেগুলো আমাদের ইচ্ছার অধীনে নেয় সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই যে আমাদের কঙ্কাল পেশি, এগুলো হচ্ছে সাধারণত রৈখিক হয়, কারণ দাগ কাটা থাকে, অর্থাৎ অ্যাক্টিন মায়োসিন গুলো থাকে। এবং এগুলোকে বলা হয় যে ঐচ্ছিক পেশি বলা হয়, কারণ এগুলো হচ্ছে আমাদের ইচ্ছার অধীনে, আমরা ইচ্ছা করলে এগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি। আর যেগুলো হচ্ছে ভিসেরাল পেশি, সেগুলো সাধারণত মসৃণ থাকে, কারণ এখানে কোনো ধরনের অ্যাক্টিন মায়োসিন ফাইবার থাকে না, এবং এখানে এই জন্য কোনো দাগ দেখা যায় না, এই জন্য এগুলো মসৃণ হয়। এবং এই পেশিগুলো সাধারণত আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা ইচ্ছা করলেই এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, এই জন্য এগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আর একটা টাইপস আমরা পেলাম হচ্ছে হৃদপেশি। হৃদপেশি হচ্ছে অনেকটা, গঠন হচ্ছে কঙ্কাল পেশির মতো, বাট কাজটা হচ্ছে ভিসেরাল পেশির মতো আর কি, এই মসৃণ পেশির মতো। আচ্ছা, এখন আমরা একটু কঙ্কাল পেশির নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যে কঙ্কাল পেশি আসলে গঠিত হয় কি দিয়ে। আচ্ছা, মূলত পেশির গঠনের ক্ষেত্রে তো মোটামুটি অনেক জিনিসগুলো সিমিলার, কিন্তু কঙ্কাল পেশি, অর্থাৎ যে অমসৃণ পেশি বা যেটাকে আমরা বলি রৈখিক পেশি, অনেকগুলো নাম, তাই না? আচ্ছা, তো এই পেশিগুলার একটু অন্যান্যগুলো থেকে আলাদা, অর্থাৎ অমসৃণ পেশি অর্থাৎ মসৃণ পেশি থেকে আলাদা, অর্থাৎ ভিসেরাল পেশি থেকে আলাদা। আর ভিসেরাল পেশি আবার হার্ট মাসেল ওইখান থেকে একটু আলাদা। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে তাহলে আমরা পার্থক্য করতে পারবো। কিছু মিল থাকতে পারে, কিছু আবার অনেক বেশি বেশ কিছু অমিলও থাকবে। কিন্তু মাসেলের যে সাধারণ বৈশিষ্ট্য সেটা কিন্তু আসলে নির্দিষ্ট। আচ্ছা, তো এখন আমরা একটু আচ্ছা,
এখন আমরা একটু ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বা আমরা বলতে পারি অরৈখিক বা হচ্ছে অমসৃণ পেশি, রৈখিক বা অমসৃণ পেশি, এগুলোর সাথে আমরা অন্যান্য যে পেশিগুলো আছে, অর্থাৎ আমরা যে পেশি ক্লাসিফিকেশন করলাম, যেমন হচ্ছে মসৃণ বা ভিসরাল পেশি এবং হার্ড পেশি, এর মধ্যে পার্থক্যগুলো আসলে কি হতে পারে। তার আগে আমরা একটু বিস্তারিত কঙ্কাল পেশি সম্পর্কে জানি। কঙ্কাল পেশি, তো কঙ্কাল পেশি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে গেলে আমাদের মূলত প্রথমত জানতে হবে যে আসলে পেশিগুলো আসলে গঠিত হয় কি দিয়ে। পেশিগুলো গঠিত হয় আসলে তন্তু বা ফাইবার দিয়ে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম এই হচ্ছে আমাদের একটা তন্তু বা একটা ফাইবার, একটা সিঙ্গেল একটা তন্তু বা ফাইবার। এখন এই সিঙ্গেল একটা তন্তু বা ফাইবার, এটার একটা আবরণ আছে। তো এই আবরণটার নাম কি? এই আবরণটার নাম হচ্ছে, একটা তন্তু বা ফাইবার, ফাইবার, এটা যে আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে অ্যান্ডোমাইসিয়াম। অ্যান্ডোমাইসিয়াম। আচ্ছা, এখন এরকম অনেকগুলো তন্তু, এই যে অ্যান্ড্রোমাইসিয়াম আবরণ দ্বারা বেষ্টিত অনেকগুলো তন্তু মিলে হয় একটা গুচ্ছ বা একটা বান্ডেল। তাহলে আমরা একটা বান্ডেল আঁকলাম, এই যে অনেকগুলো তন্তু বা ফাইবার আছে, এরকম হলো অনেকগুলো গুচ্ছ হলো, অনেকগুলো তন্তু বা আবরণ আছে, অনেকগুলো হচ্ছে এরকম গুচ্ছ হলো। আচ্ছা, তো অনেকগুলো তন্তু বা ফাইবার মিলে হচ্ছে একটা গুচ্ছ হলো, এবং এই গুচ্ছের হচ্ছে আবার একটা আবরণ আছে। এই গুচ্ছে বা এই বান্ডেল যেটা আছে এটার আবার একটা আবরণ আছে। তাহলে অনেকগুলো তন্তু মিলে গঠিত হলো হচ্ছে একটা বান্ডেল। এই হচ্ছে আমাদের সেই বান্ডেল বা একটা গুচ্ছ, একটা বান্ডেল বা গুচ্ছ। অ্যান্ড এই বান্ডেল বা যে গুচ্ছ আছে এইটার আবরণের নাম কি? এটার আবরণের নাম হচ্ছে পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম। তাহলে অনেকগুলো তন্তু মিলে গঠিত হলো একটা বান্ডেল, সেই বান্ডেলের যে আবরণ সেটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। তাহলে আমরা কি পেলাম? অ্যান্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম। এখন অনেকগুলো বান্ডেল, চিন্তা করি আমরা, এরকম অনেকগুলো বান্ডেল আছে। ওকে, অনেকগুলো বান্ডেল আছে। এইখানে এখানে আর একটা বান্ডেল। ওকে, এইখানে আবার আর একটা বান্ডেল। এই সবগুলা বান্ডেল মিলে হচ্ছে আবার একটা বড় একটা বান্ডেল গঠন হয়। এই সবগুলা বান্ডেল মিলে হচ্ছে একটা বড় বান্ডেল গঠন হয়। এই যে বড় বান্ডেল যেটা গঠন হয়, এই বান্ডেল গুচ্ছ মিলে যে একটা বড় বান্ডেল গঠন হয়, এইটার আবার একটা আবরণ আছে। এই যে এই হচ্ছে এটার একটা আবরণ। এই আবরণটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এই আবরণটার নাম হচ্ছে কি? এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। দুইটা ইংলিশে লিখছি, একটা বাংলা লিখছি, কেন লিখলাম জানি না। আচ্ছা, তো তাহলে একটা বড় বান্ডেল মিলে একটা বড় বান্ডেলের যে আবরণ সেটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। তাহলে একটা সিঙ্গেল যে ফাইবার সেটার নাম হচ্ছে, সেটার যে আবরণ তার নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম। এই সিঙ্গেল ফাইবার গুলো মিলে একটা বান্ডেল গঠন করে, একটা গুচ্ছাকারে থাকে। সে এই গুচ্ছের যে আবরণ সেটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। এবং এরকম অনেকগুলো গুচ্ছ মিলে একটা বড় বান্ডেল গঠন করে, এটার যে আবরণ, এইটার আবরণের নাম হচ্ছে এপিমাইসিয়াম। আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এই যে এপিমেসিয়াম যুক্ত যে যে বড় বান্ডেল আছে, এটাই মূলত আমরা পেশি হিসেবে দেখি বা মাংস হিসেবে দেখি। এই হচ্ছে বিষয়। তো এইটা এখানে কঙ্কাল পেশি যদি তোমাদের বিস্তারিত আসে তাহলে তোমাদের এইটা বলতে হবে। এবং তাছাড়াও তোমরা আরো যে জিনিসগুলো বলবে, যেমন সার্কোপ্লাজম বলবে। সার্কোপ্লাজমের মধ্যে কি আছে? সার্কোপ্লাজমের মধ্যে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। এবং কঙ্কাল পেশিতে কিন্তু অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ এটাকে অনেক সংকোচন প্রসারণ অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। তারপর অ্যানুলার রেটিকুলাম থাকতে পারে এবং নিউক্লিয়াস থাকে। এবং কঙ্কাল পেশির ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা কত? কঙ্কাল পেশির ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা কিন্তু হচ্ছে অসংখ্য, অসংখ্য বা 100 শতাধিক হতে পারে। আচ্ছা, একটা না, অনেকগুলো হতে পারে নিউক্লিয়াসের সংখ্যা। আচ্ছা, আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? আর একটা আমরা বলবো মায়োফাইব্রিলের কথাটা। মায়োফাইব্রিল। তো কঙ্কাল পেশিতে কি থাকে? মায়োফাইব্রিল থাকে। কঙ্কাল পেশিতে কি থাকে? মায়োফাইব্রিল থাকে। অর্থাৎ কি অ্যাক্টিন মায়োসিন থাকে। অ্যাক্টিন মায়োসিন থাকে। এখন এই অ্যাক্টিন মায়োসিনের কারণে এগুলা আলোতে হচ্ছে আইসোট্রপিক। আইসোট্রপিক মানে হচ্ছে এটাকে উজ্জ্বল দেখায়। আর হচ্ছে অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে ডার্ক ব্যান্ড দেখা যায়। তাহলে একটা হচ্ছে উজ্জ্বল ব্যান্ড, আর একটা হচ্ছে অ্যানাইসোট্রপিক, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অন্ধকার ব্যান্ড। অন্ধকার ব্যান্ড কিরকম? যেমন আমি যদি একটা ফাইবার আঁকি, এই যে এইটা হচ্ছে একদম কালো একটা অন্ধকার ব্যান্ড, তার মানে সেটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। আবার এটা হচ্ছে উজ্জ্বল, আবার হচ্ছে এরকম অন্ধকার একটা কালো একটা ব্যান্ড দেখতে পারে। তাহলে এইভাবে হচ্ছে সাজানো থাকে। এবং এই জন্য হচ্ছে আমরা কঙ্কাল পেশিকে হচ্ছে রৈখিক পেশি বলি, কারণ এটাকে দেখতে মনে হয় কি যেখানে রেখা রেখা আছে, এরকম মনে হয়।
তো এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। এটা অনুধাবনে আসলে আমরা এইভাবে দিতে পারি যে মায়োফাইব্রিল থাকে, মায়োফাইব্রিল হচ্ছে অ্যাক্টিন মায়োসিন দ্বারা গঠিত হয়। তো অ্যাক্টিন মায়োসিনের কারণে কি হয় যে আইসোটোপিক অ্যানাইসোটোপিক আমরা ধর্ম দেখতে পাই, অর্থাৎ উজ্জ্বল এবং অন্ধকার ব্যান্ড দেখতে পাই, যার কারণে হচ্ছে কি হয় রেখা রেখা দেখা যায়, পেশিতন্তুর মধ্যে রেখা রেখা দেখা যায়, এবং এই জন্য এটাকে কি বলা হয়, রৈখিক পেশি বলা হয় বা অমসৃণ পেশি বলা হয় কঙ্কাল পেশিগুলোকে। দ্যাটস ইট। আচ্ছা, তো কঙ্কাল পেশি সম্পর্কে আমরা মোটামুটি এইটুকু জানলেই হবে। এরপর আমাদের আছে কি মসৃণ পেশি বা ভিসেরাল পেশি। মসৃণ পেশি বা ভিসেরাল পেশি। ভিসেরাল পেশি সম্পর্কে তোমরা কি বলবে? এবং কঙ্কাল পেশির শেপ ছিল হচ্ছে সিলিন্ড্রাকার হয় বেসিক্যালি, বাট ভিসেরাল পেশিটা হচ্ছে, ভিসেরাল পেশিগুলো হচ্ছে সাধারণত মাকু আকৃতির। কঙ্কাল পেশির ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ভিসেরাল পেশির ক্ষেত্রে একটা নিউক্লিয়াস থাকবে, সেন্টারে একটা নিউক্লিয়াস থাকবে। কঙ্কাল পেশির ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন, অর্থাৎ এই যে ফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন যে ফাইবার গুলো ছিল এগুলো ছিল, বাট এর ক্ষেত্রে কোনো অ্যাক্টিন মায়োসিন ফাইবার নেই। কঙ্কাল পেশিগুলো হচ্ছে ইচ্ছাধীন, আমরা কন্ট্রোল করতে পারি, বাট ভিসেরাল পেশিগুলো আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি না। কঙ্কাল পেশির এক্সাম্পল কি, আমি তো এটাই বলিনি। কঙ্কাল পেশি আসলে কোনগুলা? কঙ্কাল পেশি হচ্ছে আমাদের হাত পায়ের সাথে জড়িত, অর্থাৎ আমার হাড্ডির সাথে জড়িত যে পেশিগুলো আছে সেগুলো। এখন এমন কিছু পেশি আছে যেগুলো আসলে আমাদের অস্থির সাথে যুক্ত না, কিন্তু ওগুলো কঙ্কাল পেশি। কারণ ওগুলো হচ্ছে ইচ্ছা, ওগুলো হচ্ছে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায় কিছুটা পরিমাণে। বা নিয়ন্ত্রণ করার থেকে বড় কথা হচ্ছে কি, ওইখানের বৈশিষ্ট্যগুলো অর্থাৎ গাঠনিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কঙ্কাল পেশির সাথে মিলে যায়। যেমন হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষা ছিল ডায়াফ্রাম। ডায়াফ্রাম ডায়াফ্রাম কিন্তু আমরা, বা মধ্যচ্ছদা, এটা কিন্তু আমরা সাধারণত কন্ট্রোল করি না। অর্থাৎ ডায়াফ্রামটা কোথায় থাকে? এইখানে থাকে আমাদের। অর্থাৎ আমাদের এই হচ্ছে লাংস, রাইট লাং, লেফট লাং। এই রাইট লাং লেফট লাং এর নিচে হচ্ছে ডায়াফ্রাম থাকে, আমাদের শ্বাস প্রশ্বাসে হেল্প করে। তো শ্বাস প্রশ্বাসে হেল্প করে, এই যে শ্বাস প্রশ্বাসে হেল্প করে, এটা আমরা কি শ্বাস প্রশ্বাস যখন কন্ট্রোল করি তখন কিন্তু হচ্ছে আমরা ডায়াফ্রামটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু তাছাড়া কিন্তু আবার এটা হচ্ছে এমনিতে স্বতঃস্ফূর্ত ভাবেও কাজ করতে পারে আমাদের আমাদের ইসের বাইরে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডলি এটা হচ্ছে কাজ করতে পারে। আবার আমরা যদি কনসিয়াসলি কিছু করতে চাই তাও আমরা পারি। এই জন্য হচ্ছে ডায়াফ্রাম দেখে মনে হয় যে না, এটা তো অনৈচ্ছিক পেশি, এটা তো ঐচ্ছিক পেশি হতে পারে না, বাট অ্যাকচুয়ালি এটা ঐচ্ছিক পেশির মধ্যে পড়ে, যেহেতু এটা আমরা কন্ট্রোল করতে পারি শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করার সময়। আচ্ছা, এই এক্সাম্পলটা মাথায় রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা বা অন্যান্য ভার্সিটি পরীক্ষাগুলোতে আসছে। আর তাহলে ভিসেরাল পেশিগুলোর মধ্যে কি হতে পারে? যেমন হচ্ছে পাকস্থলীর পেশি, পাকস্থলীর পেশি, তারপর হচ্ছে রক্তনালীর পেশি, শ্বাসনালীর পেশি। এই ধরনের যে পেশিগুলো আছে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি না আমরা। তো এই পেশিগুলো হচ্ছে সাধারণত অমসৃণ বা ভিসেরাল পেশির মধ্যে পড়বে। তারপর হচ্ছে আমাদের মূত্রথলি, এগুলো হচ্ছে কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে না। হ্যাঁ, আমরা বলতে পারি আমরা যে মূত্র চেপে রাখতে পারি, সেটা একটা আলাদা বিষয় আছে, কিন্তু ওই এর মধ্যেও আমাদের হচ্ছে বেসিক্যালি ভিসেরাল বা অমসৃণ পেশিটাই থাকে। আচ্ছা, আর মূত্র চেপে রাখার যে ব্যাপারটা সেটা একটু ডিফারেন্ট, ওইটার একটা আলাদা বিষয় আছে, আমরা এটা কমপ্লেক্স করবো না। আচ্ছা, তো ভিসেরাল পেশি সম্পর্কে আমরা এটুকুই পড়লাম। এরপর আমরা হৃদপেশি সম্পর্কে পড়বো। তো হৃদপেশির গঠনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে। হৃদপেশির গঠনটা, তো হৃদপেশির গঠনটা তোমাদের হচ্ছে ভালো মতো পড়া উচিত। হৃদপেশির গঠনটা আসলে কিরকম হবে, যে শাখান্বিত হয়। এটা একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হৃদপেশির ক্ষেত্রে, যে হৃদপেশিগুলো সাধারণত কি হয়, শাখান্বিত হয়, এবং এদের নিউক্লিয়াস গুলো কোথায় থাকবে? সেন্টারে থাকে। তাহলে নিউক্লিয়াস গুলো কিন্তু সেন্টারে আছে, নিউক্লিয়াস গুলো হৃদপেশির ক্ষেত্রে সেন্টারে থাকে, এবং এদের ক্ষেত্রে শাখা আছে, শাখান্বিত। এবং এদের অন্যতম ফিচার হচ্ছে এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের ক্ষেত্রে কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ কি? এই ইন্টারক্যালেটেড ডিস্কটা সৃষ্টি হওয়ার কারণে কি হয়, এই এক জায়গা থেকে এই এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে হচ্ছে আহ ইলেকট্রিসিটির কন্ডাক্টেন্সটা খুব সহজ হয়, খুব দ্রুত হয়, খুব ফাস্ট হয়। কারণ হৃদপেশি হচ্ছে কি বারবার সংকোচন প্রসারণ করে, এসিনার থেকে সিগন্যাল আসে, সেই সিগন্যালটা হচ্ছে সব পুরো বডিতে পৌঁছে দিতে হয় এবং সংকোচন প্রসারণ করতে হয়। এখানে কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্স ইলেকট্রিক্যাল সিগন্যাল কন্ডাক্টেন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে অনেক সুইফট হতে হবে, অর্থাৎ ফাস্ট হতে হবে। তো এই জন্য এখানে ইন্টারক্যালেটেড ডিস্কগুলো থাকে। আচ্ছা, তো ইন্টারক্যালেটেড ডিস্কের কথা বলবো, নিউক্লিয়াসের কথা বলবো, এই বৈশিষ্ট্যগুলো বলবো, শাখান্বিত এগুলো বলি, এগুলো হচ্ছে মোটামুটি ওর এক্সক্লুসিভ কিছু ফিচার। আচ্ছা, আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে পার্থক্য থেকে দেখে নিতে পারো বা বই থেকে তোমরা দেখে নিতে পারো, আর তেমন কোনো বৈশিষ্ট্য নাই, এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি বললেই হয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি আমরা তাহলে কঙ্কাল পেশি, ভিসেরাল পেশি আর হৃদপেশি সম্পর্কে জানলাম। এদের পার্থক্যগুলো আশা করি পারবো, পার্থক্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা পার্থক্যটা খুব ভালো মতো পড়বে। আমি পার্থক্য করে দেখাইনি, আমি হচ্ছে কিন্তু মুখে মুখে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। সো তোমরা পার্থক্যগুলো নিজেরা নিজেরা পড়ে ফেলবে। আচ্ছা, এরপর আমাদের আরো একটু পড়া আছে, আরো পড়া কি, যেমন কঙ্কাল পেশির প্রকারভেদ আছে, আবার কঙ্কাল পেশির প্রকারভেদ, কঙ্কাল পেশির প্রকারভেদ। এখন কঙ্কাল পেশি কি কি ধরনের থাকতে পারে? কঙ্কাল পেশি আছে যেমন
কিছু পেশি আছে কঙ্কাল পেশি যেগুলো আছে ফ্লেক্সর, ফ্লেক্স করা মানে কি, যেমন হাতের ফ্লেক্সরের কাজ কি? ফ্লেক্সরের কাজ হচ্ছে আমাদের বডির যে উপাঙ্গীয় কঙ্কালগুলো আছে সেগুলোকে কাছে নিয়ে আসা, সেগুলোকে কাছে নিয়ে আসা। তো হাতটাকে কাছে নিয়ে আসবে কি? বাইসেপস। আমরা যখন এরকম কাছে নিয়ে আসবো তখন দেখবো এটা শক্ত হয়ে যাচ্ছে। তো হাতের ক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সর হচ্ছে বাইসেপস। পায়ের ক্ষেত্রে সেম, পায়ের ক্ষেত্রে এরকম ভাবে আমাদের কি করবে, দূর থেকে কাছে নিয়ে আসবে, যে এইভাবে করে আমরা হাঁটু ভাঁজ করতে পারি। হাঁটু ভাঁজ করাটার কাজই হচ্ছে ফ্লেক্সরের কাজ। তো হাঁটু ভাঁজ করবে কি সাধারণত, সেটা হচ্ছে আমাদের বাইসেপস ফিমোরিস। যেহেতু পায়ের, এই জন্য এইটার নামের সাথেও বাইসেপস আছে, কিন্তু বাইসেপস ফিমোরিস। আর আমরা যদি আরো ভালোভাবে বলি তাহলে মূলত হচ্ছে হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল। বাইসেপস ফিমোরিস হচ্ছে কিন্তু হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল, হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল বা হ্যামস্ট্রিং মাসেলস। ওকে, হ্যামস্ট্রিং গ্রুপ মাসেলস। এর মধ্যে কিন্তু আরো আছে, বাইসেপস ছাড়াও সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডিনাস আরো মাসেল আছে হ্যামস্ট্রিং গ্রুপের মাসেলের মধ্যে। আচ্ছা, এগুলো সবাই হচ্ছে ফ্লেক্সর। আর এক্সটেন্সর কি? এক্সটেন্সর হচ্ছে দূরে সরায় নিয়ে যাওয়া, বডির অক্ষ থেকে দূরে সরায় নিয়ে যাওয়া। যে পেশিগুলো হচ্ছে এই কাজটা করে, এক্সটেনশনের কাজ করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে এক্সটেন্সর মাসেল। এক্সটেন্সর মাসেল। তো এক্সটেন্সর মাসেল হাতের মধ্যে কি, হাতের ক্ষেত্রে কি কি থাকতে পারে? হাতের ক্ষেত্রে এক্সটেন্সর হচ্ছে এই যে এটা ট্রাইসেপস। এই জন্য আমরা দেখবো যখন আমরা এরকম করি তখন আমাদের ট্রাইসেপসটা শক্ত হয়ে যায়, অর্থাৎ সংকুচিত হয় ট্রাইসেপস। আর পায়ের ক্ষেত্রে ট্রাইসেপস হিসেবে কি থাকবে? আমাদের পায়ের সামনের অংশের মাসেল গুলো, যেগুলোকে এক কথা বলা হয় কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস মাসেল বা কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস মাসেল। এর মধ্যে একটা একটা এই এখানে এখানে কয়টা গ্রুপ থাকে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিস। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ফ্লেক্সর এক্সটেনশন সম্পর্কে আমরা জানলাম, এবং ফ্লেক্সর এক্সটেনশন সম্পর্কে আসলে যে কথাটা আসে সেটা হচ্ছে এই দুইটা কিন্তু একটা একটা অ্যান্টাগনিস্টিক মাসেল। অ্যান্টাগনিস্টিক মাসেল, অ্যান্টাগনিস্টিক মাসেল। কেন একটা অ্যান্টাগনিস্টিক মাসেল? কারণ একটা ফ্লেকশনের কাজ করে, একটা এক্সটেনশনের কাজ করে। এই যে দুইটা বিপরীতধর্মী যে কাজগুলো হয়, দুইটা মাসেল যদি বিপরীতধর্মী কাজ করে থাকে তখন একটা একটা কি বলে? অ্যান্টাগনিজম করা। তো অ্যান্টাগনিজম মানে অনেকটা বোঝা যায় শত্রুতা করা, বিপরীতধর্মী কিছু একটা কাজ করা। সেই জন্য ফ্লেক্সর এক্সটেনশন একটা একটা কি হচ্ছে অ্যান্টাগনিস্টিক মাসেল। তাহলে বাইসেপস ট্রাইসেপস হাতের ক্ষেত্রে একটা একটা অ্যান্টাগনিস্টিক মাসেল, মানে একটা একটা বিপরীতধর্মী মুভমেন্ট ঘটায়। আচ্ছা, তো এর পরের পেজে আমরা সাধারণত অ্যান্টাগনিস্টিক মাসেল সম্পর্কে পড়ি। তো এই তো গেল। তাছাড়া আরো বেশ কিছু কঙ্কাল পেশির ধরনের কথা বলা আছে, কঙ্কাল পেশির নামের কথা বলা আছে, যেমন হচ্ছে অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর অ্যাবডাক্টর মানে হচ্ছে দূরে সরায় নিয়ে যাওয়া, এই যে অ্যাবডাক্ট করা। অ্যাবডাক্টর মানে হচ্ছে দূরে সরায় নিয়ে যাওয়া, অর্থাৎ অ্যাবডাক্ট করা। যেমন এইখানে আমাদের ডেল্টয়েড হচ্ছে অ্যাবডাক্ট করলো আমাদের হাতটা, তাহলে ডেল্টয়েড হচ্ছে এক ধরনের অ্যাবডাক্ট। ডেল্টয়েড, ডেল্টয়েড মাসল হচ্ছে অ্যাবডাক্টর। আর অ্যাডাক্টর কি হচ্ছে? কাছে নিয়ে আসা। অ্যাডাক্টর মাসল হচ্ছে কোনগুলো? কাছে নিয়ে আসা। তো আমাদের এই পিছনের দিকে, এই যে আমাদের যে পিঠের দিকে, পিছনের দিকে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি থাকে, যে এটা আমাদের কি করে? কাছে নিয়ে আসে। তো তোমরা চাইলে হাত মুভ করে দেখতে পারো, হাত সোজা করবে, এখানে হাত দিবে এবং এটা নিচে নিয়ে আসবে, দেখবে হচ্ছে এটা সংকোচন হয়েছে, শক্ত হয়েছে। তো অ্যাডাক্টর মাসেল কোনটা? হাত কাছে নিয়ে আসা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি। তো জিনিসগুলো হচ্ছে তোমরা একটু রিলেট করে পড়বে, তাহলে আশা করি তোমাদের কষ্ট হবে না। পড়েও তোমরা এনজয় করতে পারবে, মজা পাবে, নিজেদের বডির সাথে রিলেট করার চেষ্টা করবে। কোনো কিছু মুখস্থ না, নামগুলো একটু মুখস্থ, জাস্ট এটুকুই, বাট বাকি সবই কিন্তু বুঝার আছে এখানে। আচ্ছা, সো এগুলো আমরা মূলত বলি ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাডাক্টর, অ্যাবডাক্টর। তাছাড়া এখানে মুখে কিছু আছে, যেমন মাউথ ওপেন করে, সো এটাকে বলা হয় ডিপ্রেসর, লিভেটর। কোনটাকে বলা হয়, যেটা ডিপ্রেসর হচ্ছে যেমন ম্যান্ডিবল ডিপ্রেস করে, ওকে। আর লিভেটর হচ্ছে কি, যেমন ম্যাসিটর, যেটা হচ্ছে কি মুখের চলটাকে উপরের দিকে উঠায়, লিভেটর। তো এগুলো তোমরা পড়ে নিও। এখন আমাদের একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে পেশি কি আসলে কি করে, ধাক্কা দেয় না টান দেয়? মূলত পেশিগুলো আসলে কি হয়? পেশি হচ্ছে আসলে টান দেয়, পেশি আসলে ধাক্কা দেয় না। পেশি আসলে কি করে? পেশি টান দেয়। পেশি কি করে? তো তার অরিজিন থেকে ইনসার্শন দেয়, অর্থাৎ পেশিটা যেখান থেকে শুরু হয় এবং যেখানে শেষ হয়, সেই ইনসার্শন, অর্থাৎ যে ইনসার্শন হচ্ছে শেষ জায়গাটাকে, সেই ইনসার্শনটাকে অরিজিনের দিকে নিয়ে আসে। ওকে, তো এই হচ্ছে পেশির কাজ। তো পেশি সংকুচিত হয়, পেশি সংকুচিত হওয়ার ফলে কি হয়? পেশি টান দেয় এবং ধাক্কা দেয় না, এবং ইনসার্শন থেকে অরিজিনের দিকে নিয়ে আসে। আচ্ছা, তো এটা জাস্ট বাইসেপসের ক্ষেত্রে বললাম, অন্যগুলোর ক্ষেত্রে হচ্ছে আসলে একটা সেম ভাবে কাজ করে। তো এইটার ব্যাখ্যাটা তোমরা পড়বে, পেশি আসলে টান দেয় না ধাক্কা দেয়, কি করে আসলে, কিভাবে আসলে মেকানিজমটা হয়, সেটা তোমরা একটু পড়ে নিও। তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে জানা। আচ্ছা, এই ছিল আমাদের পেশি সম্পর্কিত কথাবার্তাগুলো। এবং তাছাড়া আমাদের আরেকটা টপিক আছে লিভার, লিভার সম্পর্কিত।
যে লিভার হিসেবে কিভাবে, পিভট লিভার হিসেবে কিভাবে কাজ করে। এই ছিল আমাদের পেশি টিস্যু সম্পর্কিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাদেরকে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে একাডেমিক রিক্যাপ, এন্ড এখানে তোমরা হোয়াটসঅ্যাপে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মেইল হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে আমাদের কুইজ দেওয়া হয়, নোটস দেওয়া হয়, অ্যান্ড ফ্রি এক্সামও নেওয়া হয়। তো আমি বলবো যে তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা সকল ধরনের আপডেটও পাবে, একাডেমিক রিক্যাপ সম্পর্কিত সকল ধরনের আপডেট পাবে। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এখানে অনেক নতুন নতুন ফিচার আছে, যুগান্তকারী ফিচার আছে, যেগুলো এখন বর্তমানে হয়তো বা সব এডুকেশন প্ল্যাটফর্মগুলো এখনো শুরু করেনি। আচ্ছা, সো আশা করি তোমাদের জন্য এই লেকচার ক্লাসটা খুবই উপকার হবে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।